This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি আজকের ফুল অ্যান্ড ফাইনাল। মুখ্যমন্ত্রী শেষমেশ ফুল অ্যান্ড ফাইনাল কিনা জানি না, মানে এটাই ফুল এবং ফাইনাল কথা কিনা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তার গোয়ালতোড়ের সভা থেকে এই এসএসসি চাকরি প্রার্থীদের, মাফ করবেন, চাকরি প্রার্থীরা কেউ নয়, এরা প্রত্যেকে যোগ্য চাকরি হারিয়ে নতুন করে চাকরি প্রার্থী, অর্থাৎ যোগ্য শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি বলতে চেয়েছেন একটাই কথা, আপনাদের বেতন, চাকরি সব আমরা দেখে নিচ্ছি, আপনারা কাজে ফিরুন। কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা, কে যোগ্য কে অযোগ্য, কে যোগ্য হিসেবে যাবে কে অযোগ্য হিসেবে যাবে, বা অযোগ্যরা আদৌ যাবে না কিনা, না, এই নিয়ে কোনো খোলসা করার নেই। যদিও শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে কিছুটা খোলসা করার চেষ্টা করেছেন। আপাতত শুরুতেই প্রথমে এই চাকরি হারা যোগ্য শিক্ষকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। আপনি ঠিকমতো বেতন পাচ্ছেন কিনা সেটুকু দেখুন, লিস্ট দেখার কথা কেন ভাবছেন? লিস্ট দেখে কি করবেন? এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের দুই প্রতিনিধি শর্মিষ্ঠা এবং সুজয় রয়েছেন সরাসরি এসএসসি ভবনের সামনে থেকে। প্রথমেই চলে যাব শর্মিষ্ঠা তোমার কাছে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর যোগ্য শিক্ষকরা, চাকরিহারা যোগ্য শিক্ষকরা কি বলছেন শর্মিষ্ঠা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এখানে না বসে থেকে স্কুলে যান, বেতন সরকার দেবে। কিন্তু একটা প্রশ্ন, এখানে যারা আন্দোলন করছে তারাই বলছেন যে কেউ কি শখ করে এপ্রিলের ভরা গরমে এই রাস্তায় বসে থাকে? গতকাল 12টার পর থেকে তারা এখানে টানা বসে রয়েছেন, সারা রাত বসে রয়েছেন, আজ সারা সকাল বসে রয়েছেন। এখানেই তারা ভাত খাচ্ছেন, এখানেই জল খাচ্ছেন, নিজের শরীরকে ভালো রাখার জন্য এখানেই তারা ওআরএস খাচ্ছেন। এমনকি তাদের পরিবারের সদস্যরাও এখানে তাদের আন্দোলনে পাশে আসছেন, তাদের সঙ্গে সামিল হচ্ছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রী বলছেন চিন্তা করবেন না, লিস্ট নিয়ে ভাববেন না, লিস্ট সরকার দেবে, আপনারা নিশ্চিন্ত মনে স্কুলে যান, বেতন সরকার দেবে। দেখুন, এখন বিষয়টা তো সুপ্রিম কোর্টের হয়ে গেছে না, সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরি চলে গেছে। সেখানে আমাদের বলা হয়েছে যে নট স্পেসিফিক্যালি টেন্টেড, ঠিক আছে, আর কিছু জনকে বলা হয়েছে যে যারা টেন্টেড। আপনারা কি স্কুলে যাবেন মুখ্যমন্ত্রীর কথা শুনে? দেখুন, আমরা তো স্কুলে ফিরতেই চাই, আমরা টিচার, আমাদের যে স্কুল তার বাচ্চারা আছে তাদের কাছে তো আমরা যেতে চাই, কিন্তু আমরা সেখানে বুঝতে তো পারছি না, আমরা যোগ্য অযোগ্য একসাথে হয়ে যাচ্ছি না। একটা স্পেসিফিক কথা বলছে, যারা আপনাদেরকে ওস্কাচ্ছে তাদের কথায় ওস্কাবেন না, তারা আপনাদের চাকরি খাচ্ছে, চাকরি দিচ্ছি আমরা, সরকার চাকরি দিচ্ছে, এটাকে কিভাবে দেখবেন? দুর্নীতি যদি না হতো তাহলে তো যারা কেস করেছে তারা কেস করতে পারতো না, তাই না? তাহলে এখন কারোর উস্কানিতে আমরা যাচ্ছি না। দেখুন, এখানে যে এত বড় একটা আন্দোলন হচ্ছে, এখানে কিন্তু কোনো রাজনীতি না, আমরা নিজেদের স্বার্থে এসেছি, আমাদের চাকরি চলে গেছে, জীবন চলে গেছে। কেউ কি ইচ্ছে করে ভরা গরমে এপ্রিলের মধ্যে রাস্তায় দিন কাটায়, রাত কাটায়? এক্স্যাক্টলি। আজকে দেখুন, আমরা জীবনটাকে উন্নত করবে বলেই এত কষ্ট করে, অনেক সময় এমন হয়েছে যখন সবাই এন্টারটেনমেন্টে ব্যস্ত ছিল আমরা সেগুলোকে ত্যাগ করেছি, করে পড়াশোনা
করেছি, করে আজকে একটা স্কুলে চাকরি পেয়েছি, সরকারি চাকরি যেটা মহার্ঘ, সেখানে আজকে আমাদের এই রাস্তায় বসে খেতে হচ্ছে থালা নিয়ে। একটু আগে রাস্তায় বসে ওনারা ভাত খেলেন, আমার নিজেরই দেখে কেমন একটা লাগলো যে রাস্তাতেই তাদের ঘর সংসার হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী বলছেন যে সামনে মাধ্যমিকের রেজাল্ট আছে, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ রয়েছে, দয়া করে আপনারা পর্ষদের কাজে বাধা দেবেন না। আপনারা এখানে বসে থাকায় পর্ষদের কাজে বাধা আসছে, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই, আপনি তাড়াতাড়ি যেখানেই আছেন আমাদের কাছে ফিরে আসুন, আর করো জোরে আপনার কাছে বলছি আপনি এই সমস্যার সমাধান করুন। আমরা এটাই চাই, আমরা আবার স্কুলে পড়তে চাই আমাদের ছেলেমেয়ে। আমি নিজে এইচএসের এডুকেশন সাবজেক্টে 288টা খাতা দেখে পরের দিনই জানতে পারলাম যে আমার চাকরিটা নেই। তাহলে বলুন, আমি যে এইচএসের খাতাগুলো দেখেছি, আপনারা যোগ্য না অযোগ্য সেটা আমাদের বলছেন না, তাহলে আমি একজন অযোগ্য টিচার আপনারা যেটা বলতে চাইছেন সেটা তো নয়। আজকে তাহলে লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ কি শিক্ষকদের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে? অবশ্যই জড়িয়ে রয়েছে। আজকে আমাদের বলা হচ্ছে নতুন করে যোগ্যতার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তাহলে আজকে যে 5 বছর ধরে আমরা যেসব স্টুডেন্টদের খাতা দেখেছি, আমি উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছি, তাহলে তাদেরকে আবার দিতে হবে পরীক্ষা, তাহলে অযোগ্য টিচাররা তো খাতা দেখেছে। এটা তো সব থেকে বড় প্রশ্ন। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো যিনি তার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন, মা। স্বাভাবিক মেয়ে গতকাল থেকে একেবারে এখানে রাস্তায় বসে রয়েছেন, বাড়িতে মা কি করে নিশ্চিন্তে থাকতে পারেন, তিনি রয়েছেন। আমি একটা হার্টের পেশেন্ট, খুব কষ্ট করে এসেছি। আমার মেয়ে কালকে সকাল থেকে এখানে না খেয়ে পড়ে আছে। আমি মা হয়ে বাড়িতে কি করে থাকি, সারা রাত ঘুমাইনি। ভোরবেলা উঠে আমি চলে এসেছি মেয়ের কাছে। আমি আমার হাত জোর করে বলছি মুখ্যমন্ত্রীকে যে এদের বিষ দিক, এরা বিষ খেয়ে মরে যাক, মুখ্যমন্ত্রী লাশ তুলে নিয়ে ফেলে দিক, আমরা কিচ্ছু বলবো না। আমাদের মেয়েদের সন্তানদের কষ্ট আমরা সহ্য করতে পারছি না। একজন মেয়ে শিক্ষককে বলছি, ভাবতবর্ষীকে শিক্ষামন্ত্রীকে বলছি, হয় এদের বাঁচান নয় ওদের মারুন, হয় মেরে ফেলুন নইলে বাঁচিয়ে দিন। এইভাবে দেখা যায় না, হাজার হাজার মায়ের ক্যান্সার পেশেন্ট বাচ্চা ফেলে এসছে, শিশু ফেলে এসছে, মা ফেলে এসছে, কে বাবা অসুস্থ কে মা অসুস্থ, আমার মেয়ে বাচ্চা ফেলে এসছে। বলুন তাহলে আপনারা এইভাবে কি দেখা যায়? একজন মেয়ে শিক্ষিকা হয়েছিলেন আপনার, 12 ক্লাসের টিচার, রাত দিন ঘেটে পড়ে সারাদিন বই টাল করে ন্যায্য পথে চাকরি পেয়েছে। সেই চাকরির জন্য কেন রাস্তায় বসতে হবে? কেন রাস্তায় বসতে হবে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী পড়াশোনা করেনি, নিশ্চয়ই করেনি, তাহলে পড়াশোনা আলাদা বুঝে নিত যে হ্যাঁ এরা কষ্ট করে পড়াশোনা করেছে। তাহলে কেন শিক্ষকরা রাস্তায় থাকবে? শিক্ষকরা আজকে স্কুলে পড়াশোনা করাবে, স্টুডেন্টরা কি দেখে শিখবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার শিক্ষকদের কাছ থেকে গিয়ে হয়েছে। আজকে শিক্ষকরা শিক্ষা দিয়েছে বলে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার সব হয়েছে। তাহলে একেবারেই শর্মিষ্ঠা, এদের কথা একটা অকাট্য যুক্তি আছে। এরা যদি অযোগ্য হন তাহলে এত বছর ধরে যাদের খাতা দেখলেন, যাদের মধ্যে অনেকে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে বা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা অন্যান্য কোনো পেশাদার স্ট্রিমে পড়াশোনা করছে বা উচ্চশিক্ষাতে রয়েছে, তাহলে কি তারা সব অযোগ্য শিক্ষক হয়ে অযোগ্য ছাত্র আর ছাত্রীদেরকে সার্টিফাই করলেন, খাতা দেখলেন? অকাট্য যুক্তি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর এই আহ্বান এবং যোগ্য চাকরিহারা শিক্ষকদের এই অবস্থান নিয়ে কি বলেছেন ব্রাত্যবাবু, চুম্বকে দেখে নেব। এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে। একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে। দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে। এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। বেতন নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা যা কাজ করব তা আমরা লিগ্যাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। আমার সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সুজয় রয়েছেন, আমি সুজয়ের সঙ্গে কথা বলবো। যেমন কিছুক্ষণ আগে শর্মিষ্ঠার সঙ্গে কথা বলছিলাম, সুজয় তোমার সঙ্গে যারা আছেন তারা কি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর দেওয়া বার্তা এগুলো সব পেয়েছেন? এগুলো শোনার পর তারা কি বলছেন?
দেখো আমি কথা বলবো তাদের সঙ্গে, তার পাশাপাশি একটু ছবি দেখানোর চেষ্টা করবো যে তারা এই মুহূর্তে দেখুন দীর্ঘক্ষণ বসে আছেন এবং তাদেরকে ওআরএস দেওয়া হচ্ছে, ঠান্ডা পানীয় জলের বন্দোবস্ত করা হচ্ছে। তার প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে তারা এই রাস্তাতে গতকাল রাত থেকে এখানে বসে রয়েছে। আপনার সঙ্গে কথা বলবো, কত ঘন্টা হলো এখানে বসে রয়েছে? দেখুন, প্রথম কথা আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু অভয় মঞ্চের, এবং আমরা অভয় মঞ্চ পরিপূর্ণভাবে এই শিক্ষক শিক্ষিকাদের সমর্থন জানাচ্ছি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষা, এই তিনটেতে আমাদের এই বর্তমান রাজ্য সরকার একেবারে আমি একটু যারা শিক্ষক রয়েছেন একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলি। তাদের তোমাকে দেখাবো অনির্বাণ যে দেখো ওআরএস গুলছেন, হাতে ফ্রুটি রয়েছে তারা, কারণ বেশ কয়েক ঘন্টা তারা রয়েছেন এখানে। একটু কথা বলতে এই অবস্থাতে তার সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে আপনারা চাকরি আছে কিনা সেটা দেখুন, আপনারা মাইনে পাচ্ছেন কিনা দেখুন, টেন্টেড আনটেন্টেড সেটা সরকার দেখবে। এটাকে কিভাবে দেখবেন মুখ্যমন্ত্রী বক্তব্য? দেখুন, যোগ্য অযোগ্য লিস্টে দিতেই হবে। যোগ্য অযোগ্য লিস্ট না দিলে আমরা বাড়ি যাব না, এবং পরিষ্কার করে দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য, নাহলে আমরা এখান থেকে সরব না। এবং যদি আমাদের অনশনও করতে হয় আমরা করব। বলছে যে আবার 35,000-এর চাকরি খেতে নাকি মামলা করা হয়েছে, সেই বিষয়ে আমার জানা নেই। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ সুজয় এবং শর্মিষ্ঠা। তোমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে আবার কথা বলতে পারি, তার কারণ যারা বসে আছেন ওখানে তারা সত্যিই তাদের সর্বস্ব পণ নয়, সর্বস্ব হারিয়ে বসে আছে। পণ করার মতো কিছু তাদের কাছে এখন আর নেই, তার কারণ তাদের জীবনের সবথেকে মহার্ঘ বস্তুটি তাদের রোজগার, তাদের পেটের ভাতের জোগাড়টা চলে গিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে এমন দুজন রয়েছেন, শিক্ষক, যোগ্য চাকরিহারা শিক্ষক শুভজিৎ দাস, এবং আমার সঙ্গে রয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষিকা নূর আমিনা গুলশান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, নূর আমিনা গুলশান এবং শুভজিৎ বাবু। এবং আমার সঙ্গে আরও তিনজন অতিথি যোগ দিয়েছেন, রাজু ঘোষ তৃণমূল সমর্থক, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক এবং প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র। আমি আপনাদের কাছে পরে আসছি, কিন্তু তার আগে নূর আমিনা গুলশান, আমি আপনার কাছে প্রশ্ন করব। মুখ্যমন্ত্রীর বার্তা আপনি শুনলেন, এখানে দাঁড়িয়েও শুনলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা আপনি শুনলেন, আপনার কি মনে হচ্ছে আপনাদের এই অবস্থান তুলে নেওয়া উচিত? অবস্থান তুলে নেওয়া উচিত। এই যে এই প্রশ্নটা আসলো কেন, আসছে কেন, আজকে আমাদের এই যে এই জায়গাটা কেন তৈরি হলো? এই তৈরি হওয়া কি দরকার ছিল, জরুরি ছিল? আজকে আমরা পথে কেন? এই কোয়েশ্চেনটা আমি কাকে করব? আমার মুখ্যমন্ত্রীকে, আমার শিক্ষামন্ত্রীকে, আমার সমাজকে, না আমার নিজেকে, না আমার সিস্টেমকে? আমার কি দোষ ছিল স্যার? আমি কি দোষ করেছিলাম? আমি তো পড়াশুনো করে আমার সমস্ত সর্বস্ব সময় কাজে লাগিয়ে আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমি চাকরিটা পেয়েছিলাম। আমার গোল্ডেন টাইম আমি নষ্ট করে ফেলেছি আমার জীবনের। আমি কেন আজকে পথে? এই উত্তর কে দেবে আমাকে? কে দেবে এই উত্তরটা? আজকে আমাকে সবাই সান্ত্বনার বাণী শোনাচ্ছে, কিন্তু আমি কি সান্ত্বনা পাচ্ছি? আমার কি সেই জায়গাটা আছে যে আমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো? নেই স্যার, সেই জায়গা নেই। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা, আমার হাজব্যান্ড আছে, আমার সমস্ত ফ্যামিলি আছে। আমি নিউলি ম্যারিড কাপল, আমার এখনো পর্যন্ত 1-2 বছর বিয়ে হওয়া কমপ্লিট হয়নি। তাহলে আমি আমার গোল্ডেন টাইমটা নষ্ট করে ফেললাম আমার পড়াশোনার চক্করে, আমার যোগ্যতার প্রমাণ দেওয়ার চক্করে। কিন্তু আজকে আমাকে পথে দাঁড়াতে হলো। এই পথে দাঁড়ানোর উত্তরটা কে দেবে? কেন আমি পথে? আমি না। থ্যাংক ইউ। আপনি একটু সামলান। আমি আমার সহকর্মীদের যারা স্টুডিওতে আছেন অনুরোধ করবো আপনার জন্য যদি একটু জল আনা যায়, আপনি একটু সামলে নিন, আমি তারপর আবার আপনার সাথে কথা বলছি। শুভজিৎ বাবু, শিক্ষামন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, একদিকে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ চলছে এবং সরকার আপনাদের জন্য লড়ে যাবে, এই আশ্বাসে কি আপনারা অবস্থান তুলে নিতে পারেন? বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে বেতনটা পাচ্ছেন কিনা দেখুন, চাকরিটা আছে কিনা দেখুন, এখনো তো চাকরি যায়নি, বেতন পাচ্ছেন। শুভজিৎ বাবু, আমরা কিভাবে নিয়োগ হয়েছি আর এখন আমাদের অবস্থান কি, এই দুটো যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের বর্তমান যে সিচুয়েশন সেটা হচ্ছে একটা লেবারের থেকেও খারাপ সিচুয়েশন। MA ফাইল করা হয়েছে কি বলে, যে স্কুল চলছে না, আমার কিছু টিচার দরকার, সেই হিসেবে আমাদেরকে রিক্রুট করা হয়েছে, কিছু কন্ডিশনস দেওয়া হয়েছে এবং আমরা নাকি 31 ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যেতে পারবো, স্কুলে যাওয়ার জন্য আমরা যোগ্য। এবার আপনি ভেবে দেখুন যে ওনার স্কুল চলছে না, ওনার স্কুলের সমস্যা, সেই সমস্যা মেটানোর জন্য কিছু লেবার দরকার ছিল, সেই লেবার কারা হবে? হঠাৎ করে লেবার তো দরকার, তো সেই জন্য আমাদেরকে উনি হায়ার করলেন 31 ডিসেম্বর পর্যন্ত।
গত 22শে এপ্রিল আজকের দিনে মানে আপনারা বলছেন আপনারা স্থির নিশ্চিত যে আপনাদের চাকরিটা চলেই গেছে, আমাদের চাকরি চলেই গেছে। এটা কেউ যদি দ্বিমত করে তাহলে তার থেকে বোকা আর পৃথিবীতে কেউ নেই, কারণ সুপ্রিম কোর্টের রায়ের ওপরে ভারতবর্ষে আর কোনো কিছু হতে পারে না। এবার তাহলে এই চলে যাওয়া চাকরিতে বেতন দেওয়ার কথা বলছেন? এক্স্যাক্টলি, চলে যাওয়া চাকরিতে বেতন দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদেরকে কিছু ডেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় সিজিআইকে বলা হয় যে এদেরকে কিছুদিনের জন্য এক্সটেন্ড করা হোক, কিছুদিনের জন্য, এবং এমনভাবেই করা হয়েছে যে একটা চাকরি পেতে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে এবং সেই পরীক্ষাটা আবার আমাকে নাকি দিতে হবে, সেই জায়গাটা কংক্রিট করার জন্যে, সেই জায়গাটাকে কংক্রিট করার জন্য হয়তো সিজিআইও এই প্রস্তাবে রাজি হয়েছেন। এবং দেখুন কিভাবে আমরা ফাঁসলাম, আমাদেরকে পরীক্ষাটাও দিতে হবে, 31 ডিসেম্বরে আমার চাকরিটাও চলে যাবে। যদি পরীক্ষায় আমি পাস না করি তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্রথম কথা হচ্ছে আমি পরীক্ষাটা দেবো কেন? পরীক্ষা তো একবার নিয়েছেন, পরীক্ষা যে দিয়েছে তার তো কোনো প্রবলেম ছিল না, ছিল প্রবলেম পরীক্ষা পদ্ধতি নিয়ে। যে নিয়েছে তার শাস্তি হলে তার হবে, আমার কেন হবে? এই জায়গাটা ক্লিয়ার করতে চাই যে যদি যে অপরাধ করেছে, আমি বিচার ব্যবস্থার উপর আঙুল তুলতে চাই না, কিন্তু অটোমেটিক্যালি কোনো না কোনো জায়গা থেকে আঙুল উঠেই যাচ্ছে যে আপনি যখন এই মডালিটিটা সেট করতে পারলেন না যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, আপনি একটা অনুমানের ভিত্তিতে পুরো একটা নির্দোষ লোকের গলায় এভাবে কি করে ছুরি চালিয়ে দিতে পারেন? আর এই যোগ্য অযোগ্য প্রমাণ করার ক্ষেত্রে এখনো সরকারের কিছু করণীয় আছে বলে? অবশ্যই করণীয় আছে। আমরা যে লিস্টটা চেয়েছি তার বিশেষ কিছু কারণ আছে। আমরা এখনো বুঝতে পারছি যে আমাদের বলে দেওয়া হয়েছে যে যারা চিহ্নিত অযোগ্য এবং যারা অচিহ্নিত অযোগ্য, এরকম একটা কথা আছে যে এখনো পর্যন্ত হ্যাঁ। এবার ভেবে দেখুন, বলতে খারাপ লাগছে কিন্তু ভাষাটা আসলে দাগি আর দাগ পড়েনি এমন, কিন্তু দুজনেই অযোগ্য। এবার বিষয়টা হচ্ছে যে আমরা যে স্কুলে যাব, কারা যাব, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার সঙ্গে যে একজন অযোগ্য যে যোগ্য ধরে নিয়ে যাবো নাকি অযোগ্য ধরে নিয়ে যাবো? এবার ধরুন আমি স্কুলে গেলাম, যাওয়ার পরে আমি কার সঙ্গে চেয়ার ভাগ করছি না, যে মানুষটা অযোগ্য তার সঙ্গে আমি আমার চেয়ারটা, পাশের চেয়ারটা ভাগ করছি। সে যদি এখন বলে যে তুমি লিস্ট পেলে কোথায়, ঠিক, সরকার তো লিস্ট দেয়নি। আমি রাজু ঘোষের কাছে যাব, আমি প্রত্যেকের কাছে আপনাদের রাজু, প্রীতম এবং ঝন্টু বাবু, আপনাদের তিনজনের কাছে আমি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার জন্য রাজু দেখুন, অনেক বড় বড় সাম্রাজ্য পৃথিবীতে এর আগে না মানুষের চোখের জলে ভেসে গেছে। আমি যেভাবে আমিনাকে কাঁদতে দেখছি, এরকম আমিনা রাস্তায় অজস্র বসে আছেন, অনেকে কাঁদছেন, ভয় করে না রাজু? দেখুন, এখানে যে আন্দোলনটা শিক্ষকরা করছেন, এই শিক্ষকদের এখনো পর্যন্ত কারো চাকরি যায়নি। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেকেই তারা চাকরিতে বহাল রয়েছেন এবং তারা। রাজু ঘোষ, আমি দয়া করে বলবো এই ভর দুপুরে যাদের পেটের ভাত চলে গেছে তাদের সামনে মিথ্যাচার করবেন না। ওরা খুব ভালো করে জানেন, আপনার আমার থেকে ভালো করে জানেন রাজুবাবু, যোগ্য হয়ে নিজেদের কবজির জোরে চাকরি পাওয়া ওরা খুব ভালো করে জানেন ওদের চাকরিটা নেই। রাজুবাবু কেন মিথ্যাচার করছে? দেশের সর্বোচ্চ আদালতের রায় ওদের চাকরিটা নেই বলে, এই সমস্ত বলে এদেরকে নার্ভাস করে দিয়ে, এদেরকে ভয় দেখিয়ে যদি কিছু বলেনি। আপনার মনে হয় আমি বলে দিলে আমিনা বলবেন? আপনার মনে হয়? আচ্ছা দাঁড়ান, আমিনা একটু সামলেছেন, রাজু দাঁড়ান, আমিনা একটু সামলেছেন, আমিনা একটু সংক্ষেপে বলুন তো, আপনার মনে হয় আমি বলে দিচ্ছি, সংবাদ মাধ্যম বলে দিচ্ছে বলে আপনি বুঝতে পারছেন আপনার চাকরি নেই? আমাদেরকে দেখে কি মূর্খ অশিক্ষিত মনে হয়? না, প্রথম কথা হচ্ছে যে শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন। আপনিও শিক্ষিত মানুষ, আপনিও বোঝেন আইন, আমরাও অল্প স্বল্প বুঝি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের চাকরি নেই, আমাদেরকে দয়া করা হয়েছে কতদিন অবধি? ডিসেম্বর অবধি। তারপর স্যার আপনার কাছে আমার বিনীত অনুরোধ, তারপরের উত্তরটা দিন। রাজু, আর কোনো কথার ভাঁজে না গিয়ে প্লিজ, আর কোনো কথার ভাঁজে না গিয়ে তারপরের উত্তরটা দিন। আমিনারা জিজ্ঞাসা করছেন পরের উত্তরটা। 60 বছরের সিকিউর লাইফটা ছিল, আমি যে তৈরি করেছিলাম খাটনি করে, কষ্ট করে, আমার জীবনের গোল্ডেন টাইমটাকে নষ্ট করে, সেই টাইমটার কথা বলুন। আপনার মতো যাদের 26,000 প্রত্যেকেরই একই অবস্থা, শুধু আপনি একা নন, সকলের এক অবস্থা। আমি সবার কথাই বলছি। 26,000 নয় স্যার, 26,000 নয়। রাজুবাবু একটু আগে শিক্ষামন্ত্রী আমি দায়িত্ব নিচ্ছি, আমিনা শুভজিৎ বাবু, আমি দায়িত্ব নিচ্ছি, আমাকে ছেড়ে দিন। রাজুবাবু এইখানেই আপনাদের সব থেকে বড় কৌশল।
এখানে আপনাদের সব থেকে বড় লোক ঠকানো। এখনো 26,000 বলছেন। একটু আগে রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলে দিলেন 17,605। কোথা থেকে 26,000টা পাচ্ছেন? নাকি 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 ব্যাক অফ দ্য মাইন্ড প্লে করছে রাজু ঘোষ? যারা অযোগ্য, যারা চাকরি দিয়ে, যারা চাকরিটা পেয়েছিল টাকা দিয়ে, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ইত্যাদি ইত্যাদি কালীঘাটের কাকুদেরকে বাঁচাতে হবে ওদেরকে। প্রীতম আমার সঙ্গে রয়েছেন। প্রীতম, এই ভর দুপুরে সর্বস্ব হারা মানুষগুলোর সঙ্গে এখনো প্রতারণা চলছে, রাজনৈতিক প্রতারণা। প্রীতম, না, এর আগে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেম কথা এই প্রতারণাটাই করলেন তো মেদিনীপুরে দাঁড়িয়ে। উনি কি বললেন? চাকরি সরকার দেয়, বেতন সরকার দেয়, সবই নাকি সরকার দেয়, কিন্তু যেটা বললেন না যে সরকার যে চুরি করে, সরকার যে ডাকাতি করে, সেটা উনি বললেন না। আসলে কি বলুন তো, এরা কয়লা বালি এইসব চুরি করতে করতে চাকরিটাও চুরি করে ফেলেছে। কয়লা বালির চুরি করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় না, সেটা একটা সুদূর ব্যাপার থাকে, কিন্তু আজকে এটা ডাইরেক্ট প্রায় 17,000 আজকে সংখ্যা বলছেন, মানে হচ্ছে প্রায় কয়েক কোটি মানুষ তারা যে এফেক্ট। আমি অধ্যাপক ঝন্টু পাড়াইকের কাছে যাবো। অধ্যাপক ঝন্টু পাড়াইক, এখনো কিন্তু মুখ ফসকে তৃণমূল নেতা সমর্থকদের মুখ দিয়ে ওই 26,000ই বেরিয়ে পড়ছে। কি দায় ভাবুন কালীঘাটের ঠাকুরদের জন্য? না 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 না, অনির্বাণ, এটা ইচ্ছাকৃত। আমি কত মিথ্যাচারের কাউন্টার দেব যে গতকাল এসএসসি বলেছে থার্ড কাউন্সিলিং এর পর থেকে নাকি মানে নন টেন্টেড আর স্পেসিফিক্যালি নন টেন্টেড যারা তারা আগের। আমি তোমায় পরিষ্কার একটা তথ্য দিয়ে বলছি, 11, 12 এবং 9, 10 এর গত বছরের 12/3/2018-তে প্যানেল বেরোনোর পরে ইন্টারভিউ, থার্ড ফেজের ইন্টারভিউ 26/3/2019-এ হয়েছে একটা, আর 26/3/2019 আরেকটা হয়েছে। অর্থাৎ থার্ড ফেজটাও তো দেখা যাচ্ছে যে 1 বছরের পরে হয়েছে। অর্থাৎ এরপরে যেটা বলবে সরকার যে থার্ড ফেজটাও ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ এটা ডিভাইড এন্ড রুল। একটু আগেই ঝন্টু বাবু, একটু আগেই শিক্ষামন্ত্রী আবার এই কথাটাকে অস্বীকার করে বলেছেন। কে বলেছে আমাকে এনে দেখান। শুভজিৎ বাবু, এই যে ডিভাইড এন্ড রুল কথাটা বললেন, কোথাও কি আপনাদের মনে হচ্ছে নিজেরটা দেখে নিন, নিজেরটা বুঝে নিন, মধ্যে একটা ডিভাইড এন্ড রুলের চেষ্টা আছে? যে কোনো জায়গাতে আপনি দেখবেন যে কোনো আন্দোলনকে স্তব্ধ করার জন্য ডিভাইড অ্যান্ড রুল এটা অ্যাপ্লাই করা হয়। প্রথমেই কি করা হলো, আমাদের সঙ্গে সিডিকে আলাদা করে দেওয়া হলো, তাদের আন্দোলন স্তব্ধ করে দেওয়া হলো এমএ ফাইল থেকে। এমএ ফাইলে গিয়ে আপনি ভেবে দেখুন যে সেখানে যে যারা যোগ্য ছিল 22 লাখ ক্যান্ডিডেটের মধ্যে তারা কম্পিট করেছিল। 22 লাখ ক্যান্ডিডেট সেখানে কম্পিট করে সেখান থেকে যে যোগ্য যারা বেরিয়ে এসেছিল 2,500 3,000 যাই হোক না কেন, তাদেরকে আপনি কিভাবে অযোগ্য বলে দাগিয়ে দিতে পারেন? কিভাবে অযোগ্য বলে দাগিয়ে দিতে পারেন? তাদেরও পরিবার আছে, তাদেরও খিদে পায়, তাদেরও পরিবারে অসুস্থ লোকজন আছে, তাদের বাচ্চা আছে, তাদের লোন আছে। হঠাৎ করে তাদেরকে দাগিয়ে দিলেন যে তারা আর মাইনে পাবে না। প্রথম ডিভাইডটা শুরু হলো। সেকেন্ড ডিভাইড শুরু হলো কি, আমাদেরকে বলা হলো, একটা প্রতিশ্রুতি দেওয়া হলো যে আপনারা 21 তারিখ লিস্ট পাবেন, যোগ্য অযোগ্যের লিস্ট পাবেন। কিছুই রাখা হলো না। তার মধ্যে দেখুন কেমন ব্রেনটা ইউজ করা হচ্ছে। বলে দেওয়া হলো কি, তার মধ্যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত এরা যোগ্য, এবং থার্ড কাউন্সিলিং এর পর থেকে ডিভাইড করে দেওয়া হলো। একটু আগে শিক্ষামন্ত্রী বলেন, আবার এটাকেও বলেনি। এক্স্যাক্টলি না, এটা অবশ্যই থার্ড কাউন্সিলিং এর পর থেকে, মানে ফোর্থ কাউন্সিলিং থেকে রেস্ট অফ দ্য কাউন্সিলিং তাদেরকে বলে দেওয়া হলো কি যে তোমরা কিন্তু মানে আউট অফ দ্য প্যানেল, মানে এক্সপায়ার অফ দ্য প্যানেল। এবার ভালো করে ভেবে দেখুন যে আমাদের থার্ড কাউন্সিলিং পর্যন্ত যারা আছে তারা কোথাও না কোথাও নিজের মধ্যে এই বিশ্বাস নিয়ে আমি হয়তো বেঁচে যেতে পারি। একেবারেই শুভজিৎ এবং আমি না সঙ্গে তখন একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। ফুল অ্যান্ড ফাইনাল এখানে শেষ করতে হবে, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি আবারও বলে যাব, এটা সাংবাদিক হিসেবে বলছি না, নাগরিক হিসেবে বলছি। ফুল অ্যান্ড ফাইনাল সত্যি সত্যি আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর লজ্জার দিন। সর্বস্ব হারিয়ে মানুষগুলো এই টাঠা দুপুরে, যখন এই ভয়ঙ্কর গরম, এই ভয়ঙ্কর ঘরমাক্ত কলেবর কলকাতা শহরের বুকে কাকপক্ষীয়, এমনকি আপনার আমার বাড়ির সামনের নেড়ি কুকুরটাও নিতান্ত প্রয়োজন না পড়লে ছায়ার বাইরে বেরোচ্ছে না, তখন এই মানুষগুলোকে বসিয়ে রেখে এখনো রাজনৈতিক প্রতারণার খেলা চলছে আর আশ্বাস বিলানোর খেলা চলছে। লজ্জা নয় আমাদের জন্য? ফুল অ্যান্ড ফাইনাল এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।